রিমি স্টোরি লাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এক অনুভূতির গল্প। উপন্যাসের নাম প্রিয় প্রণয়নী। চলুন শুরু করি। ভোর 4:40 ধরণীতে অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে। পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির স্বরে গান গাইছে। দোতলা বিশিষ্ট বাড়ির দোতলা এক বারান্দার পর্দা সরে গেল দুপাশের তীব্রতর গতিতে। পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা। পরক্ষণে শুভ্রবর্ণের মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভেতরে, কিন্তু শ্যামবর্ণের মেয়েটার ভাবাবেগ হলো না। লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে, বড়সড় বারান্দায় এসে শ্বাস টেনে নিজের ভিতরে নিল। হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে। হাসির শব্দে রুমে থাকা শুভ্রবর্ণের মেয়েটা ভয় পেয়ে গেল। ভয়ার্ত চোখে রুমের বাহিরে তাকাতেই বারান্দায় অবস্থিত মেয়েটা হুট করে রুমে ঢেকে ভয় দেখিয়ে দিল। শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখ গোল গোল করে তাকিয়ে রইল। ভয় পাওয়ার জন্য পিছনের দিকে সরে গেল 2 পা। ঠোঁট কামড়ে গোল চোখে তাকাতেই শ্যামবর্ণের মেয়েটা খিলখিল করে হেসে উঠল ভয় দেখাতে পেরে। শুভ্রবর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারল শ্যামবর্ণের মেয়েটাকে। মেয়েটা পিঠে থাপ্পড় খেয়ে ঠোঁট কুঁচকে শয়তানি হাসি দিল। চোখ ছোট ছোট করে বলল, যা নামাজ পড়তে যা। শ্যামবর্ণের মেয়েটা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে এবড়ো থেবড়ো পা ফেলে আবার বারান্দায় আসলো। বারান্দার রেলিংয়ে হাত তালু রাখলো। সকালে মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীর বেয়ে নেমে গেল শিরশিরানি এক নাম না জানা অনুভূতি। সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অট্টহাসির শব্দে। মেয়েটা চোখ বন্ধ করে নিল। সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির, মানে আমি। একটু আগে যাকে ভয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসির। আমাদের যৌথ পরিবার। এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না, বলা গেলে দেখাই যায় না। তবুও এই দেখা যায় নার মধ্যেই আমাদের পরিবার একটি। কবে আমাদের পরিবারের ফাটল ধরতো যদি না চাচা আব্বু আব্বাদের মধ্যে অটুট বন্ধন না থাকতো। ও হ্যাঁ, আমার বাপ চাচা 4 ভাই এবং 2 বোন। সবার নিজ নিজ সন্তান রয়েছে। আমার বড় চাচা প্রায় 30 বছর ধরে দূরপ্রবাসে থাকেন, ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে। বড় চাচা সৈয়দ হেলাল, ওনার 3 ছেলে। বড় ছেলে সৈয়দ জাইন, মেজ ছেলে সৈয়দ জায়ান আর ছোট ছেলে সৈয়দ আরশ। গত 12 বছর ধরে ওনারা দেশে আসেনি। বিভিন্ন সমস্যার জন্য কবে আসবে তাও জানি না। তারপরও এখনো পরিবার সামলাচ্ছে বড় চাচা। বড় চাচাকে আবার বিশেষ পছন্দ না। দ্বিতীয় আমার আব্বা আর সেজ চাচা সৈয়দ সোহেব। চাচুর 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম ইরহাম আর মেয়ের নাম আনিকা। ইরহাম হলো আমার বন্ধু আর আনিকাটা নেকা হয় ধরুন, একে আমি 2 চোখের সহ্য করতে পারি না। ছোট চাচা সৈয়দ সোহেদ, ওনার 2 সন্তান, বড় মেয়ে আরিশা আর ছোট ছেলে আহান। দুটো দেখতে পুরো রসগোল্লার মতো গুলুমুলু, সাথে সাদা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম। সৈয়দ বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর। একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র। হ্যাঁ, বড় ফুপু লুৎফা বেগম, তিনি সন্তানের জননী। বড় মেয়ে সাজিদা বিবাহে হয়েছে 7 বছর আগে। 1 ছেলে সন্তানও আছে। মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরশের বয়সী। ছোট মেয়ে মোমো আমার আর ইরহামের বয়সী। আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ, অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম। যাই হোক, ওহ নো, আরেকটা কথা বলতে ভুলেই গেলাম। পুরো কাজিন গ্রুপে আমাকে বেয়াদব নামে আখ্যা দেওয়া হয়। রিলেটিভরাও আমাকে বেয়াদব, অভদ্র, বেটা ছেলে নামে ডাকে। কেউ কিছু বললেই বলে, ওহ নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র, ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র। এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের। সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে তখন নিজের কাছেই ঝাক্কাস লাগে। পিছন থেকে এসে ইসরাত আমাকে চেপে ধরতেই চোখ মেলে তাকালাম। ইসরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি কি চিন্তা করছিস? নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল। সূর্য ধীরে ধীরে নিচের তেজ ধরণীতে ফেলে ধরণীকে অভিভূত করছে।
বাগানে ফুলের গাছগুলো কিছুটা মুইয়ে পড়ছে। ওই কয়েকদিনের রোদের কারণে সকালে সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়ছে সূর্যের তেজে। ইসরাত এসে রেলিংয়ে নুসরাতের পাশ ঘেঁষে দাঁড়ালো। ঠোঁট কামড়ে চেয়ে রইল সামনের দিকে। ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিচ ঢালা উঠানে এসে জড়ো হলেন নাসির সাহেব, সোহেব সাহেব, সৈয়দ ও ঘুমন্ত ইরহাম। সোহেবের রোর গলার আওয়াজ নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। গলা উঁচিয়ে সোহেব ইরহামকে ধমকাধমকি করছে ঘুমানোর জন্য। ইরহাম তবুও নিভু নিভু চোখে চেয়ে আবার চোখ বুজে ফেলছে। নুসরাত মনে মনে গুনল 1, 2, 3। গোনার আগেই গালে থাপাস করে থাপ্পড় পড়ল ইরহামের। এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হয়ে গেল। গালে হাত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল অবাক চোখে সোহেবের দিকে। এটা প্রতিদিনের কাজ। ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে আর কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করবে, আব্বু মারলো কেন? আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে, আব্বু মারলে কেন? সোহেব তেড়ে তেড়ে এসে বললেন, আরেকটা খাবি? ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করলো। সোহেব বললেন, ঘুম গিয়েছে নাকি আরেকটা থাপ্পড় মারবো? এত বড় ধামড়া ছেলে ওনাকে খুব ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয়, হাঁটতে বের করতে হয়, যত সব খবিশগিরি। ইরহামের মুখ চুপসে গেল। এটা তার বাপ না মির্জাফর? তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না? তার ফুলের মতো টসটসে গাল এই লোক থাপ্পড়ে থাপ্পড়ে রক্তাক্ত করে ফেলছে। ঠোঁট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইল। ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোণ বেয়ে পানি এক ফোঁটা গড়ল। ইরহাম হাতের তালু দিয়ে চোখের কোণ ঘষে মুছে নিল। সোহেব বকাবকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেল গেটের দিকে। ইরহাম নড়বড়ে পা বাড়ালো বাবার পিছনে। হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ থেকে চলে যায়। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত। তবুও ইরহামের বিরক্তি আসে না। ঘড়িতে সকাল 8টা বাজতে ডাইনিং টেবিলের সামনে দেয়ালে মোটা ঘড়িটা উচ্চ শব্দে বেজে উঠল। বাড়ির কর্ত্রীরা পা চালিয়ে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর। সকল রুমের দরজা খোলার তীব্র শব্দ শোনা গেল। একে একে ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচের নামার শব্দ হলো। 8টা 15 এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল। নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে। মেহেরুন্নেসা সৈয়দ বাড়ি কর্ত্রী এসে বসলেন মাছ চেয়ারে। তার বাপ বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল, কেউ বসলো না সেখানে। মেহেরুন্নেসা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে দেখেননি সামনাসামনি আজ 12 বছর হয়ে গেল। আসবো আসবো বলে 12 বছর কাটিয়ে দিল, তারপরও আশা হলো না। চোখের কোণে জমা হলো হালকা পানি। তর্জনী আঙ্গুল নিয়ে মুছে নিলেন সকলের আগোচর। নুসরাত চোখ উল্টে নিল মেহেরুন্নেসার কাণ্ডে। এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে। জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে এভাবেই চোখ মুছছেন বুড়িটা। নুসরাত চোখ মুখ উল্টিয়ে ভেঙ্গিয়ে বিড়বিড় করল, যত সব আদিক্ষেতা। ভেবু করে কান্না করছেন ছেলের জন্য, আর ছেলের নাই খোঁজ দেশে আসার। হা! নাজমিন বেগম পিছন থেকে নুসরাতের মাথায় ঘাটটা মারলেন। আশ্রনিক মাথায় ব্যথা অনুভব হতে নুসরাত চোখ মুখ কুঁচকে পিছনে তাকালো। পিছনে তাকাতে নাজমিন বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল নুসরাতের মুখে ঘষে দিলেন। ইসরাতের দিকে তাকাতেই দেখলো ইসরাতের মুখ তেলে জবজব হয়ে আছে। ঠোঁট চেপে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরো কিছু তেল মুখে ঘষে দিলেন। নুসরাতের হাসি মুখ থেকে হাওয়া বেগে উড়ে গেল। ইসরাত হি হি করে হেসে উঠল। নুসরাত চোখ উল্টে তাকালো। নাজমিন বেগম থমথমে গলায় বললেন, দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস? মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো। ও নিজের মুখের যত্ন নেয় তোদের তুলনায় বেশি। তোদের বাপ যদি দিন এইসব নিয়ে ক্যাটক্যাট করে, তোদের শুনতে খুব ভালো লাগবে, তাই না? ইসরাত বিরক্ত হয়ে বলল, উফ আম্মু, ভালো লাগছে না, কথা বলো না তো। নাজমিন বেগম কিছু বলার আগেই নাছির সাহেব এসে ড্রয়িং রুমে পর্দাপণ করলেন। ড্রয়িং রুমের টেবিলের ফিসফিস কথাবার্তা শেষ হয়ে গেল।
শক্ত হয়ে গেল চারপাশ। সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল। আদেশের স্বরে নাসির সাহেব বললেন, খাবার দাও নাজমিন। নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম ভাজিয়ে দিলেন। ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল। চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই। সকল নিস্তব্ধতা ছাপিয়ে মেহেরুন্নেসার স্যামসাং অল্ড মডেলের মোবাইলের ভিডিও কল আসলো। নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন, গম্ভীর গলায় বললেন, আম্মা, আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য, তাহলে এখনো করেননি কেন?